একটু ভালো করে কথা বলেছি বলে আপনি আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনার থেকে 4 বছরের বড় আমি। লজ্জা নাই? কণ্ঠে কাঠিন্য ভাব রেখে নাক সিটকে বলে উঠল আরশি। কিন্তু তার এহেন কথায় সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধের কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সে আগের মতোই শান্ত চোখ নিয়ে তাকিয়ে আছে আরশির মুখপানে। আরশি ভীষণ বিরক্ত হলো। হাতের সাহায্যে মুগ্ধের বুকের বাম পাশে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, আর কখনো যেন আপনাকে আমার সামনে না দেখি মুগ্ধ। পিছন থেকে হাত চেপে ধরল মুগ্ধ। থেমে গেল আরশির পা। সে পিছনে ফিরে দেখতে পেল তার হাত মুগ্ধের হাতে আটকে আছে। ভ্রু কুঁচকে আরশি বলল। হাতটা ছাড়ুন মুগ্ধ। মুগ্ধ এবার অশান্ত হলো। চোখে মুখে অসহায়ত্ব দেখা গেল। ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আপনি এমন কেন করছেন আরশি? আমি কি আপনাকে খেয়ে ফেলছি? আরশি হাতটা মোচড়াতে লাগলো। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। আমি কিন্তু আপনাকে চর মারতে বাধ্য হব মুগ্ধ। মুগ্ধ হাতটা ছেড়ে দিল। অসহায় গলায় বলল। আপনাকে আমি ভালোবাসি আরশি। আরশি বেশ ক্ষুব্ধ হলো। মুগ্ধের দিকে আঙ্গুল তুলে বলল, আপনাকে যদি আরেকবার আমার পেছনে ঘুরতে দেখেছি তাহলে আমি ভুলে যাব যে আপনি আমাদের ভার্সিটির প্রিন্সিপালের ছেলে। আর আমার হাতের 5টা আঙ্গুলের ছাপ আপনার গালে বসে যাবে। বলেই আরশি সেখান থেকে হাঁটা ধরল উল্টো দিকে। মুগ্ধ আরশির যাওয়ার পথে তাকিয়ে বলল, আপনি আমাকে কেন বুঝতে পারছেন না আরশি? আরশি বড় বড় পা ফেলে ক্যান্টিনে এসে বসলো। নিজের উপরই রাগ হচ্ছে তার। তার উচিতই হয়নি এমন ছোটখাটো চিরকুট পেয়ে গাছতলায় চলে যাওয়া। সে না গেলে মুগ্ধ সুযোগই পেত না। আর ছেলেটাই বা কেমন, সবে মাত্র ভার্সিটিতে পা রেখেছে। আরশি এবার মাস্টার্সে ভালো স্টুডেন্ট হওয়ায় প্রিন্সিপাল স্যার তাকে মুগ্ধকে পড়াশোনায় কিছু হেল্প করতে বলে। তাই আরশি মুগ্ধকে পড়াশোনায় হেল্প করত। কিন্তু কয়েক মাসেই মুগ্ধ এসব ভেবে বসে আছে। আজ চিরকুটটা পেয়ে সে না গেলে হয়তো জানতেও পারতো না যে মুগ্ধ তাকে নিয়ে এসব ভাবে। হঠাৎ আরশির কাঁধে কেউ হাত রাখায় আরশির ধ্যান ভাঙে। পেছনে ফিরে দেখে ফারিহা আর তারিন দাঁড়িয়ে আছে। আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল। ও তোরা? ফারিহা আরশির সামনে বসতে বসতে বলল। অন্য কাউকে আশা করেছিলি নাকি? আরশি বার কয়েক চোখের পলক ফেলে বলল। না কিছু না। তারিন আরশির কাঁধে হাত রেখে বলল। তুই কি কোনো কিছু নিয়ে আপসেট? আরশি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল। আসলে প্রিন্সিপাল স্যারের ছেলে মুগ্ধ আছে না? হ্যাঁ, যাকে তুই পড়াতি সেই মুগ্ধই তো। আরশি ঘন ঘন মাথা নাড়ায়। তারিন আগ্রহ নিয়ে বলল। সে আবার কি করলো? আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আরশির ধীর কণ্ঠে বলা কথায় অবাক হলো ফারিহা আর তারিন। ফারিহা তো বলেই ফেলে। কি, এই পিচ্চি ছেলে কিনে তোকে প্রেমের প্রস্তাব? হ্যাঁ। তারিন ভ্রু কুঁচকে বলল। তো কি ভাবলি? আরশি রেগে তাকায় তারিনের দিকে। ভ্রু কুঁচকে বলে উঠল। কি ভাবলি মানে? আমি এসবে নেই। প্রিন্সিপালের ছেলেও, তাছাড়া সমাজ এসব মানে নাকি? ছি, এসব আমি ভাবিও না ওকে নিয়ে। বলেই সে উঠে দাঁড়ায়। ফারিহা আর তারিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। তাদের তো আর এখানে কিছু বলার নেই। এটা আরশির ব্যক্তিগত বিষয়। তারা শুধু মাথা নাড়ায় আর সেখান থেকে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেল আরশি। বিকাল হয়ে এসেছে। আর না ভেবে আরশি রিক্সায় উঠে পড়ল। রিক্সা চালককে যেতে বলবে এমন সময় কোত্থেকে মুগ্ধ এসে তার পাশে বসতে বসতে বলল। চলুন মামা। রিক্সাওয়ালা একবার পিছনে তাকালেন। মুগ্ধ ভ্রু উঁচু করে বলল। কি হলো, চলুন। রিক্সা চলতে আরম্ভ করলো। আরশি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে মুগ্ধের দিকে। কি হলো এতক্ষণ সে বুঝতেই পারেনি। মুগ্ধ মিষ্টি হেসে আরশির দিকে তাকিয়ে আছে। রিক্সা চলতে আরম্ভ করতেই আরশির যেন হুঁশ এলো। সে চেঁচিয়ে বলল। আপনি এখানে? মুগ্ধ নিজের চুলের ভিতর আঙ্গুল ডুবিয়ে বলল। আমি তো থাকবো। আরশি ক্ষুব্ধ নয়নে তাকিয়ে বলল। নামুন বলছি। এ মামা, রিক্সা থামান। একদম না মামা, রিক্সা চালান তো। কি হচ্ছেটা কি মুগ্ধ? আপনাকে আমি আমার থেকে দূরে থাকতে বলেছি। আপনি কেন শুনছেন না আমার কথা? মুগ্ধ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলল। শুনছি তো,
কই শুনছেন আপনি? আপনি হুটহাট এইভাবে আমার আশেপাশে চলে আসেন কেন? ভালো লাগে তাই। আরশি কিছুক্ষণ মুগ্ধের দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মুগ্ধ গালে হাত দিয়ে আরশির দিকে তাকিয়ে রইল। আরশির বাসার সামনে আসতেই আরশি রিক্সা থেকে নেমে গেল। মুগ্ধও নেমে এলো। আরশি রিক্সাওয়ালার দিকে টাকা বাড়ানোর আগেই মুগ্ধ টাকা দিয়ে দিল। আরশির রাগ যেন সপ্তম আকাশ স্পর্শ করলো। সে চেঁচিয়ে পড়ল। আপনাকে আমি বলেছি ভাড়া দিতে। মুগ্ধ কানে হাত চেপে বলল। উফ, আস্তে। আপনি এখনই আমাকে বয়রা বানিয়ে দিচ্ছেন আরশি। বিয়ের পর তো লোকে বয়রার বউ বলবে। আর সে বিস্ফোরিত চোখে তাকালো। তার বিস্ময় যেন আকাশ ছুঁল। এই ছেলে কত কি ভাবছে। আশেপাশে তাকাই আরশি, পাশে প্রতিবেশী লোকজন। তাই সে এবার নিম্ন স্বরে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল। আই ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আরশির কথা শেষ হওয়ার আগেই মুগ্ধ বলে উঠল। আই লাভ ইউ। আপনাকে আসলে আর কিচ্ছু বলার নেই, নির্লজ্জ একটা। বলেই আরশি চলেই যাচ্ছিল। কি ভেবে পিছনে ফিরে দেখলো মুগ্ধ তার দিকেই একরাশ আশা নিয়ে তাকিয়ে আছে। আরশি দুপা এগিয়ে কাট কাট গলায় বলল। বাসায় যান, বাইরে যেন না আসা হয়। যাব না। কেন? আপনার জন্যে দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব। আমার থেকে দূরে থাকুন মুগ্ধ, এতেই আপনার মঙ্গল। আমি চাই না আমার মঙ্গল হোক, খারাপ হলে হোক, তবু আমার আপনাকে চাই আরশি। আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি কেন বুঝতে পারছেন না মুগ্ধ? আপনি তো বাচ্চা নন। বাচ্চা নই বলেই তো ভালোটা বুঝতে পারছি। আপনার থেকে 4 বছরের বড় আমি। এটাকে যেমন তেমন কথা মনে করছেন? বিষয়টা যতটা সহজ ভাবছেন এটা ততটা সহজ নয়। চাইলে সবটাই সহজ। সোজা জবাব মুগ্ধের। আরশি আর কিছু বলল না, বাসার দিকে পা বাড়ালো। মুগ্ধ পেছন থেকেই আরশিকে দেখতে লাগলো আর আস্তে করে বলতে লাগলো। আপনি যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবেন, ততক্ষণ আমি আপনার পিছু ছাড়ব না আরশি। আপনার মায়ায় পড়ে গেছি আমি। নিজেকে আপনার থেকে দূরে সরানো যে বড্ড দায়। বলেই সে হাসলো। এদিকে বাসায় ঢুকতে ঢুকতে আরশি ভাবলো। ছেলেটার বয়স হচ্ছে ঠিকই, কিন্তু বুদ্ধির দিক থেকে এখনো বাচ্চাদের মতো করছে। ও তো ইচ্ছে করে অবুঝ হচ্ছে। এটা কি ওকে মানায়? সমাজ কি কখনো এটা মানবে? আরশির 10 বছরের পিচ্ছি বোন দিবা আরশিকে ঘরে ঢুকতে দেখে বলল। আপু, তুমি চলে এসেছো? আফসোস, প্রতিদিনের মতো আজকে আরশি হাসি মুখে জবাব দিল না, যেন কথাটা কানেই গেল না। নিজের মতো ভাবতে ভাবতে রুমের দিকে এগুতে লাগলো। মুগ্ধের মনে রয়েছে আরশির জন্য আকাশ পরিমাণ ভালোবাসা। আরশি বিষয়টা জানতো না, আজই জানতে পারলো। আরশিদের বাসা থেকে 10 মিনিট হাঁটলেই মুগ্ধদের ইয়া বড় বাড়িটা। আরশি মাঝে মাঝে সেখানে যেত প্রিন্সিপালের কথায়। মুগ্ধের ছোট বোন মায়াকে পড়াতে যেত আর মুগ্ধকেও সাহায্য করে দিত। তবে আজ থেকে কেন যেন আরশির যাওয়ার মুড উবে গেছে। কেন যেন মনে হচ্ছে মুগ্ধদের বাসায় যাওয়া মানে আরশি আর মুগ্ধের দুজনেরই বিপদ। কারণ মুগ্ধ আরশির জন্য যে অনুভূতি জমিয়েছে, সেই অনুভূতির মূল্য হয়তো কেউ দেবে না। দোষটা হয়তো পড়বে আরশিরই কাঁধে। কথাগুলো ভাবতে ভাবতে আরশি নিজের ঘরে ঢুকলো। ব্যাগটা রেখে দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় চলে গেল। টাওয়ালটা হাতে নিতেই দেখতে পেল মুগ্ধ তার দিকে তাকিয়ে রাস্তার আর এক পাশে দাঁড়িয়ে। আরশির ভ্রু কুঁচকে গেল। সে ইশারায় বলল। মুগ্ধ, যান বাসায়। মুগ্ধ হেসে তাকিয়ে রইল। আরশি কি বলবে বুঝতে পারছে না। কেন এত অবুঝ হচ্ছে মুগ্ধ? সে তো বাচ্চা নয়। আরশি কিছুতেই মুগ্ধকে দমাতে পারছে না। এর পরিণতি কি হতে পারে? আপু আজকে পড়াতে আসেনি কেন? ফোনের অপর প্রান্ত থেকে মায়ার এমন কথা শুনে আরশির বুক ধক করে উঠল। তবুও নিজেকে সামলে মুচকি হেসে বলল। আমি আর পড়াতে আসবো না মায়া। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে অসহায় গলায় বলল। আপু, সামনে আমার হাফ ইয়ারলি এক্সাম, প্লিজ এসো। আমি ম্যাথে কাঁচা, তুমি তো জানো। আরশি কি বলবে বুঝতে পারছে না। মায়াকে পড়ানো মানেই এই বাড়িতে যাওয়া। মায়াকে পড়ানো মানেই ওই বাড়িতে যাওয়া। আর ওই বাড়িতে যাওয়া মানেই মুগ্ধের সামনে পড়া, যা আরশি চায় না। তাই সে ইনিয়ে বিনিয়ে বলল। দেখো মায়া,
আমি তো আর পড়াতে চাচ্ছি না। আপু, আমার এক্সামের আগে এমন করো যদি তুমি, পড়ানো বাদ দাও, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। মায়ার কথায় খানিকক্ষণ চুপ রইল আরশি। ভাবলো আসলেই তো, মেয়েটার তো আর দোষ নেই। ওর পরীক্ষাটা খারাপ হবে ভেবেই আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আচ্ছা, আজকে বিকেলে আসবো। মায়া যেন খুব খুশি হলো, হেসে বলল। আচ্ছা, এসো। বলেই সে কল কেটে দিল। এদিকে আরশি মনে মনে ভাবছে। হ্যাঁ, তো বলে দিলাম, কিন্তু মুগ্ধের সামনে যাওয়াটা কি উচিত হবে? ভেবেই আরশি ব্যাগ গোছাতে আরম্ভ করলো। ভার্সিটিতে যেতে হবে তো। ড্রয়িং রুমে আসতেই দিবা তাড়া দিল। আপু, খেয়ে যেতে। তুমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানালে। আরশির সাথে সাথে নাকচ করে বলল। না রে, ক্যান্টিন থেকে খেয়ে নিব। আরশির বাবা জুনায়েদ খান সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। তিনি একটা অফিসে ছোটখাটো জব করেন, যার টাকা দিয়েই পুরো পরিবারটাকে টানতে হয় তার। আরশির মা নেই, মারা গেছেন। বাবা আর ছোট বোনটাকে নিয়েই আরশির ছোট্ট পরিবার। প্রিন্সিপাল স্যারের মেয়েকে পড়িয়ে আরশির অনেকটাই সাহায্য হয়। প্রিন্সিপাল আরশিকে পড়াশোনায় বেশ সুবিধা করে দিয়েছেন, তাই জুনায়েদ আহমেদেরও বড় মেয়েকে নিয়ে এত চিন্তা নেই। ছোট মেয়েকেই এখন মানুষ করার চিন্তা। কিন্তু এখন মেয়েকে এমন ভাবে খাবারকে না করতে দেখে বললেন। খেয়ে যাও, না খেয়ে যাওয়ার কি দরকার? আরশি জোরপূর্বক হেসে বলল। বাবা, আসলে আমার ক্লাসের দেরি হচ্ছে। দিবা তখন নিজের চুলে পিনুনি করছিল। বোনকে যেতে দেখে দিবা তাকে উদ্দেশ্য করে বলল। একটু দাঁড়াও না আপু, আমিও তো যাবো তোমার সাথে। আরশি বোনের দিকে তাকিয়ে আর কিছু বলল না, দাঁড়িয়ে রইল। মাথায় এখনো হাজার রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আরশির বাবা জুনায়েদ আবার বললেন। তোমার ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে না তো? পড়াশোনা ভালো করে হচ্ছে তো? আরশি বাস্তবে ফিরে এলো, হেসে বলল। না বাবা, কোনো সমস্যা হচ্ছে না, আর পড়াশোনাও ভালোই চলছে। জুনায়েদ মেয়ের কথা শুনে খুশি হলেন, তারপর বললেন। আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আরশি, এমন কিছু করো না যেন আমাদের মাথা কাটা যায়, বরং এমন কিছু করো যেন আমাদের মাথা আরো উঁচু হয়। আরশি ঠোঁটে এনে রাখা জোরপূর্বক হাসিটা উধাও হয়ে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, তবুও বাবার দিকে তাকিয়ে বলল। ইনশাল্লাহ। আরশির মাথায় বাবার কথাগুলোই বারবার ঘুরছে। সে আবারও ভেবে নিল, না, সে এমন কিছু করবে না যাতে সমাজের কাছে তাদের মাথা কাটা যায়। মুগ্ধ যা ইচ্ছে করে নিক, আরশি এবার মুগ্ধকে নিজের থেকে দূরে সরিয়েই ছাড়বে। ভিজছেন কেন আরশি? ছাতা আনেননি? মুগ্ধের গলা পেয়ে পিছনে তাকায় আরশি। মুগ্ধ তার পিছনেই প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরশি কিছু বলতে গিয়েও বলল না। মুগ্ধের সাথে কথা বলা মানেই তাকে প্রশ্রয় দেওয়া। আরশি নিজের মতো হেঁটে ফুটপাত দিয়ে যেতে লাগলো। মুগ্ধ আরশির পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল। আপনি রিক্সা কেন নিচ্ছেন না আরশি? আরশি তখনও চুপ। মূলত সে রিক্সা নিতে চাচ্ছে না, কারণ বৃষ্টি মানেই রিক্সাওয়ালাদের ডিমান্ড। তারা 20 টাকার ভাড়া 80 টাকায় যেতে চায়, তার চেয়ে ভালো আরশি হেঁটেই যাবে। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, রিক্সা ভাড়াতেই যদি 80 টাকা চলে যায় তার সেভিংস হবে কিভাবে? তাছাড়া আরশিরও ভালো লাগছে বৃষ্টির ছোঁয়া। রাস্তাটা তেমন জনমানুষ বহুলও না, কারণ বৃষ্টির জন্যে সবাই রাস্তা থেকে দৌড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। তাই আরশির হাঁটা আরো গতি বাড়ালো। মুগ্ধ আরশির উত্তর না পেয়ে নিজের হাঁটার গতিও বাড়িয়ে দিল, আর বলতে লাগলো। বৃষ্টিতে ভিজলে তো আপনার জ্বর এসে যাবে আরশি। আরশি মুগ্ধের কথা শুনতেই চাচ্ছে না। মুগ্ধ এবার আরশির হাত ধরলো, আর দুবার ভাবলো না আরশি। পেছনে ঘুরে মুগ্ধের গালে চড় বসিয়ে দিল। মুগ্ধ গালে হাত দিয়ে তাকিয়ে রইল আরশির দিকে। আরশি দাঁতে দাঁত চেপে বলল। চরটা মনে থাকলে দ্বিতীয়বার আমার সাথে এমন বিহেভিয়ার করবেন না মুগ্ধ। আর নাম ধরে ডাকেন কেন আমায় আপনি? আপনার থেকে 4 বছরের বড় আমি, আমাকে আপু বলে ডাকবেন। মুগ্ধ গাল থেকে হাতটা সরিয়ে মুচকি হেসে বলল। আপনার হাতটা নরম, কিন্তু চটটা শক্ত কেন আরশি? আমি আপনাকে আপু বলে ডাকতে বলছি মুগ্ধ, আমি কিন্তু স্যার আর আন্টির কাছে বিচার দিব। বউকে কে আপু ডাকে আরশি? আরশি রাগে কটমট করছে। কেন শুনছে না এই ছেলে? আরশি মুগ্ধের বুকে ধাক্কা দিয়ে বলল। আমার থেকে 10 হাত দূরে থাকবেন, নয়তো সেকেন্ড চটটা
আরো জোরে লাগবে। বলেই আরশি সেখান থেকে চলে গেল। মুগ্ধ আরশির যাওয়ার পানে তাকিয়ে রইল, গালে হাত রেখে ভাবল, আপনার নরম হাতের স্পর্শ অনুভব করছি। আজ রাতটা অন্তত ভালো ঘুম হবে আমার। আরশি বাসায় এসেই ওয়াশরুমে চলে গেল। ভেজা কাপড় সকই ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুগ্ধের অসহায় মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে। নিজের হাতের দিকে তাকায় আরশি। চটটা বেশ জোরেই লেগেছে। আরশির নিজের হাতটাই জ্বলে উঠেছে, কিন্তু সে যে নিরুপায়। মুগ্ধের প্রপোজালকে প্রত্যাখ্যান করবে এমন মেয়ে হয়তো কম সংখ্যকই রয়েছে, তাদের মধ্যে সেও একজন। মায়ার রুমে মায়াকে পড়াচ্ছে আরশি। ঠিক তখনই এলোমেলো ভাবে হেঁটে মায়ার কক্ষে প্রবেশ করলো মুগ্ধ। মায়া ভাইকে নিজের রুমে দেখে বলল, ভাইয়া তুই এখানে? আরশি এবার পিছনে ফিরল। মুগ্ধের উস্কো খুস্কো চুল, চোখ জোড়া হালকা লাল, পরনের ধূসর রঙের টি শার্ট। মুগ্ধ এগিয়ে আসছে। মায়া টেবিল থেকে উঠে দাঁড়ায়। আরশি মুখ ঘুরিয়ে খাতার দিকে তাকায়। মায়া ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া তোর তো শরীর গরম, তুই আমার রুমে কেন? কিছু লাগবে? আরশির দিকে তাকিয়ে মুগ্ধ অসুস্থ গলায় বলে, আমার যা লাগবে সেটা তুই দিতে পারবি না রে মায়া। মায়া উঁচু হয়ে ভাইয়ের কপালে হাত রাখে, তারপর আটকে উঠে বলে, তোর হয়তো জ্বর আসছে ভাইয়া, আমি মাকে বলছি। আর সে আপু আমি আসছি। বলেই মায়া সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। আরশির বুকটা কেমন ধকধক করছে। মুগ্ধের উপস্থিতি অনুভব করছে সে, কিন্তু পিছনে ফিরে না। ফিরলে হয়তো মুগ্ধের চঞ্চল দৃষ্টি দেখতে পেত। মুগ্ধ ধীর পায়ে এগিয়ে এলো আরশির দিকে। আরশি তখন এমনি এমনি খাতায় আঁকিবুকি করছে। মুগ্ধ মায়ার চেয়ারটাই বসে পড়ল। আরশি মুখ তুলে তাকায়। মুগ্ধের এমন ভয়ানক চেহারা দেখে কেমন যেন বুক কাঁপে তার। মুগ্ধ অসহায় গলায় বলে, আমার সাথে এমন অন্যায় কেন হচ্ছে বলতে পারেন আপনি? আরশি আবারও নিচের দিকে তাকায়। মুগ্ধ আবার বলে, আমার সাথে কথাও বলা যায় না আরশি? আরশি আবার তাকায় মুখ তুলে। মুগ্ধ হাসে, হেসে বলে, আমার সাথে এমন করিয়েন না, আমার অনেক কষ্ট হয়। প্লিজ কথা বলুন আমার সাথে। আপনার জ্বর হয়তো। হতে থাক জ্বর, আপনার তো তাতে কিচ্ছু না তাই না? আরশি অসহায় চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধকে দেখে বেশ মায়া হচ্ছে তার। আচমকা মুগ্ধের গালে হাত রেখে বলে ওঠে, যান রেস্ট নিন। মুগ্ধের মুখে হাসি ফুটে ওঠে। আরশির হাতটা নিজের গালে চেপে ধরে মুগ্ধ। হুঁশ ফেরে আরশির, হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, মায়াকে বলবেন পড়াগুলো শিখে রাখতে, আমি আসছি। বলেই সে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। মুগ্ধ পেছন থেকে হঠাৎ বলে ওঠে, আমি কি আপনার যোগ্য নই? আরশি ঢোক গিলল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, শরীরের যত্ন নিন। আপনি নিয়ে দিন। বুকটা কেঁপে উঠল আরশির মুগ্ধের এমন আবদারে। তবুও হাতের সাহায্যে ঠোঁটের উপর থাকা ঘামটা মুছে বলল, আমার থেকে দূরে থাকেন, নয়তো আরেকটা চড় খাবেন। এক জ্বরে জ্বর উঠেছে, আরেক জ্বরে না হয় ভালোবাসা বাড়বে। এই ছেলের সাথে কথা বলাটাই উচিত না ভেবেই আরশি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। সেদিকে তাকিয়ে হেসেই ফেললো মুগ্ধ। প্রতিদিনের মতো আজও মুগ্ধ ক্লাস শেষ করে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রইল। একটু পরেই আরশি বের হলো তারিন আর ফারিহার সাথে। মুগ্ধ আরশির হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা আইমান সেটা লক্ষ্য করে বলল, ভাই ভাবি তো চলে আসছে। তোরা যা, আমি আসছি। আইমান তিতাস আর নীলকে নিয়ে সেখান থেকে সরে গেল। আরশি বান্ধবীদের বিদায় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রিক্সা খুঁজতে লাগলো। মুগ্ধ আবারও গিয়ে দাঁড়ালো আরশির সামনে। মুগ্ধের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার অসুস্থতা। হাতে একটা ব্যান্ডেজও রয়েছে। বিষয়টা চোখে পড়লো আরশির, তবুও আরশি কোনো প্রকার কথা বলল না। মুগ্ধ আরশির পাশে দাঁড়িয়ে বলল, আমার ভীষণ মন খারাপ। আরশির কথা বলতে ইচ্ছে না হলেও বলেই ফেললো। কেন? মুগ্ধ ঠোঁট উল্টে পড়ল। আমাকে কেউ ভালোবাসে না আরশি? আরশি মুগ্ধের মুখের দিকে তাকালো। মুগ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে একটু যাবেন আরশি? কোথায়? মুগ্ধ মলিন হাসলো। আরশির দিকে একটু এগিয়ে বলল, আমি সারাদিন কিছু খাইনি,
একটা রেস্টুরেন্টে যাব। খাননি কেন? দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আমার অসুস্থতা দিয়ে আপনার কিছু যায় আসে? বলেই তাচ্ছিল্যের হাসি দিল মুগ্ধ। আরশির হৃদয় কেঁপে উঠল। মুগ্ধের এই অবস্থা দেখে তার মন কেমন যেন করছে। মুগ্ধ আরশির হাত ধরতে গিয়েও ধরে না। অবাক হয় আরশি। মুগ্ধ মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, অসুস্থতা নিয়ে চর খেতে চাই না, যাবেন আমার সাথে? আরশি কিছুক্ষণ ভাবলো, তারের বলল, চলুন। মুগ্ধের চোখে মুখে আনন্দ ফুটে উঠল। সে নিজের বাইক নিয়ে এসে আরশির সামনে দাঁড়ালো। আরশি ভ্রুকুচকে বলল, কি? বাইকে উঠে পড়ুন। আপনি এই অসুস্থতা নিয়ে বাইক চালাবেন আর আমি বাইকে উঠবো? মানে নিজেও মরবেন আর আমাকেও মারবেন? মুগ্ধ হাসলো। বিনা বাধায় আরশির হাত টেনে নিজের বাইকে বসাতে বসাতে বলল, নিজে মরবো, তবু আপনার কোনো ক্ষতি হতে দিব না। আরশি শুধু অবাক হয়ে তাকিয়ে রয়। কি দিয়ে তৈরি এই ছেলে? আরশির পিছনে বসতেই মুগ্ধ বাইকটা একটু টান দেয়। আরশির মাথা গিয়ে লাগে মুগ্ধের পিঠে। আরশি কেঁপে ওঠে, হাত দিয়ে ঘাড় স্পর্শ করে বলে, আপনার শরীর তো ভীষণ গরম মুগ্ধ। বাসায় না গিয়ে কলেজে কেন এসেছেন? মুগ্ধ বাইক স্টার্ট দিতে দিতে বলল, আপনার জন্য এসেছি আরশি, আপনাকে একবার দেখতে, না হলে আমার সারাটা দিন ভালো কাটে না। বলেই মুগ্ধ বাইক চালাতে লাগে। আরশি হঠাৎ ভাঙা গলায় বলল, বাইকটা আপনার বাসার দিকে ঘুরান মুগ্ধ। বাসায় গিয়ে খাবেন, আর রেস্টুরেন্টের খাবার খেতে হবে না, এসব এখন অস্বাস্থ্যকর। আচ্ছা। মুগ্ধ আর কিছু বলল না। এক টানে নিজের বাসার সামনে এনে বাইক থামালো। বাইকের শব্দ শুনে যেন মুগ্ধের মা শর্মিলা দৌড়ে এলেন। ছেলের মাথায় হাত দিয়ে বললেন, এসেছিস তুই? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কে বলছিল তোকে কলেজে যেতে? মুগ্ধ মায়ের গালে হাত রেখে বলল। দরকারি ক্লাস ছিল মা। শর্মিলা এবার রেগে শাসনের সুরে বললেন, একদম বাড়তি কথা বলবি না, বেয়াদব ছেলে, একদম বেশি বড় হয়ে গেছে। চল খেয়ে নিবি। মুগ্ধ আরশির দিকে আর চোখে তাকালো। শর্মিলারও এবার আরশির কথা খেয়াল হলো। তিনি আরশিকে উদ্দেশ্য করে বললেন, থ্যাংক ইউ আম্মু ওকে বাসায় আনার জন্য। আরশি সৌজন্যমূলক হাসি দিল। শর্মিলা আবারও বললেন, মায়া ঘরে আছে, পড়াবে না? জি আন্টি। বলেই আরশি বাড়িতে ঢুকলো। শর্মিলা ছেলের হাত ধরে নিয়ে সোফায় বসালেন। ভাত মেখে মুখের সামনে ধরতেই মুগ্ধ হাতটা সরিয়ে বলল, খাবো না আমি। খেয়ে নে আব্বু, ঔষধ খেতে হবে তো। না মা, আগে আমার একটা আবদার তোমার রাখতে হবে। কি আবদার? আরশিকে এখানে আজকের জন্য থেকে যেতে বলো না আম্মু। ছেলের চাহনি দেখে শর্মিলার বুক কেঁদে ওঠে। ছেলের মাথায় হাত রেখে বলে, তুই যেটা করছিস সেটা সমাজ ভালোভাবে নিবে না মুগ্ধ। সমাজ আমায় খাবার দেয় না মা। শান্ত গলায় বলল মুগ্ধ। শর্মিলা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, বিষয়টা একবার ভাব ভালো করে, তাছাড়া ওর বাবা। সেসব আমি দেখে নেব মা। আজ রাত্রি ওকে এখানে রাখো না, না হলে কিন্তু আমি বাইক নিয়ে বেরিয়ে যাব। মুগ্ধের এমন কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন শর্মিলা বেগম। আচ্ছা আমি ওকে রাখার ব্যবস্থা করছি, তুই খেয়ে নে। সেদিন আমার বাসায় থাকতে বলায় থাকলেন না কেন আরশি? আরশি পার্কের বেঞ্চটা থেকে উঠে দাঁড়ালো। মুগ্ধ চঞ্চল গলায় বলল, কি হলো বলুন? আপনার বাবা তো থাকার পারমিশন দিয়েছিল। আরশি মুগ্ধের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার আশেপাশে থাকা মানে আপনার আর আমার দুজনেরই বিপদ। আপনি কি সেটা বুঝতে পারছেন না? মুগ্ধ বেঞ্চটাতে লাঠি দিয়ে বলল, বুঝতে চাই না আমি। আর কত কষ্ট দিবেন আমাকে আপনি? হঠাৎ এমন রাগ দেখে একটু ভড়কে গেল আরশি। তবুও নিজেকে সামলে বলল, এটা কেমন বেয়াদবি মুগ্ধ? এটা পার্ক, লোকে দেখছে আমাদের। মুগ্ধ আশেপাশে চোখ বোলালো। অনেকেই তাকিয়ে আছে, তবুও মুগ্ধ দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমার বিষয়টাও ভাবতে হবে আপনার মুগ্ধ। আপনার মান সম্মান গেলে সেটা ফেরত পাবেন, কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার সম্মান গেলে সেটা পাবো না। সম্মান হারানোর মতো কিছু করেছি আমি? করতে চাইছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? কিছুই না, শুধু আপনাকে চাই আমি, এইটুকুই। আপনার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে নিতে চাই আমি। আমি চাই
যেন আমাকে আপনি ভালোবাসেন আমার মতো। আরশি মুগ্ধের মুখপানে তাকিয়ে রইল। চোখে পানি চলে এলো তার। আর কত এই ছেলেটাকে আটকে রাখবে সে? আর কি করলে ছেলেটা মানবে? আরশি মুখ চেপে ঝিলের দিকে দৌড় দিল, সাথে দৌড় দিল মুগ্ধ। ঝিলের সামনে এসে ঘাসের উপর বসে পড়ল আরশি। মুগ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, কি সমস্যা আপনার? বলতে বলতে মুগ্ধ বসে পড়ল। আরশির দিকে তাকিয়ে দেখলো আরশির চোখে পানি। মুগ্ধের বক্ষস্থল ঢিপ ঢিপ করতে লাগলো। কাপা কাপা হাতে সে আরশির গালে হাত দিয়ে মুখটা তুলে বলল, আপনি কাঁদছেন কেন আরশি? আরশি মাথাটা নিচু করে ফেললো। মুগ্ধ মলিন হেসে বলল, আমাকে ভালোবাসতে সমস্যা আপনার? একটু ভালোবাসুন না আমায়, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আরশি। আরশি মাথা তুলে বলল, আপনি আপনার বয়সে একজনকে খুঁজে নিন মুগ্ধ, অনেককে পাবেন। মুগ্ধ মায়া ভরা চোখে আরশির দিকে তাকিয়ে বলল, আমার যে আপনাকেই চাই, আমার যে হৃদয়ে শুধু আপনি। আরশি অন্যদিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠল। মুগ্ধ এবার উঠে দাঁড়ালো। পেছনে ফিরে হাতের কনুইয়ের সাহায্যে মুখ মুছতে মুছতে বলল, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি চলে গেলে যদি আপনি না কাঁদেন তাহলে আমি চলে যাচ্ছি। আরশি মুগ্ধের দিকে তাকায়। ছেলেটা অন্যদিকে তাকিয়ে আছে। মুগ্ধ আবারও বলল, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজেও আমায় পাবেন না। কেন? হারিয়ে যাব ততক্ষণে। বলেই মুগ্ধ সেখান থেকে চলে গেল। আরশি মুগ্ধের যাওয়ার পানে তাকিয়ে আছে আর বলছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না মুগ্ধ, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা তো সম্ভব না। সমাজের লোকে নানান কথা শোনাবে। আমার বাবা ছোটখাটো একটা চাকরি করেন, সারা জীবনে সম্মানের দাগ লাগেনি। আজ আমার জন্য যদি বাবার সম্মান হানি হয়, আমার তো সেটা সহ্য হবে না। ভাবতে ভাবতে আরশি বসে পড়ল আবার। কিছুক্ষণ বাদেই কারোর হাসির শব্দ পেল। আরশি ঘাড় ঘুরিয়ে দেখলো মুগ্ধ বসে আছে আর হেসে বলছে, আপনাকে ছেড়ে চলে যাব এত সহজ? আরশির কেন যেন হাসি ফুটে উঠল মুখে। কেমন যেন খুশি খুশি লাগলো। মুগ্ধের ফিরে আসাটা যেন তার জন্য ভীষণ খুশির। এমনটা হবার কারণ না জানলেও আরশি মুখ বাঁকিয়ে বলল, আপনি না চলে গেলেন? আপনাকে ছেড়ে থাকতে পারি না তো। মুগ্ধের এমন কথাই আরশি ভুবন ভোলানো হাসি দেয়। মুগ্ধের গালে হাত রাখতেই মুগ্ধ হঠাৎই উধাও হয়ে গেল। আরশি কেমন ভরকে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা নামছে আর তার পাশে কেউ নেই। আরশি বুঝলো এটা তার নিতান্তই একটা কল্পনা মাত্র। মুগ্ধ তো কখনই চলে গেছে। চারিদিকে চোখ বলিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেললো আরশি। ভার্সিটিতে পা রাখার সময়ও সে আজ মুগ্ধের দেখা পায়নি, আর এই সময়ও পাচ্ছে না। এতে অবশ্য তার খুশিই হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না। মনের কোনো একটা জায়গায় মন খারাপের সৃষ্টি হচ্ছে। নিজেকে অস্থিরতার মাঝে উপলব্ধি করতে পারছে। বিষয়টা হয়তো তারিন আর ফারিহা লক্ষ্য করলো। তারিন ফারিহাকে ফিসফিস করে বলল, আজকে আরশির মনটা খারাপ মনে হচ্ছে না। ফারিহা মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর দ্বিগুণ ফিসফিসিয়ে বলল, দাঁড়া, ওকে জিজ্ঞেস করি। বেশ কিছুক্ষণ হাঁটার পরেও কাঙ্ক্ষিত মানুষটির দেখা না পেয়ে আরশির বুক চিরে আবারও দীর্ঘশ্বাস বের হয়ে গেল। ফারিহা হালকা কেশে বলল, তুই কি কাউকে খুঁজছিস আরিশ? আরশি আনমনা হয়ে জবাব দিল, সে তো নেই। তারিন ফারিহার দিকে একবার তাকিয়ে আবারও আরশির দিকে তাকায়। তারপর বলে, কে নেই আরশি? আরশির ধ্যান ভাঙে। জোরপূর্বক হেসে বলল, কেউ না তো। বলেই আরশি কয়েক পা এগিয়ে হাঁটতে লাগলো। বলতে গেলে সে আপাতত পুরো কলেজ মাঠটাই পায়চারি করে চলেছে। ফারিহা আর তারিনও পিছনে পিছনে আসছে। হঠাৎই আরশি মুগ্ধের বন্ধু তিতাস, আইমান আর নীলকে দেখতে পেল। তিনজনে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আরশির চোখ সেদিকে তাকিয়ে একজনকে খুঁজে চলেছে, কিন্তু সে নেই। আইমান হঠাৎই সামনে তাকিয়ে আরশিকে দেখতে পেল। সে আরশির দিকে এগিয়ে আসতেই আরিশ চোখ সরিয়ে নিল। আইমান মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আরশি অবাক হয়ে তাকায়। ভাবি ডাক্তার সাথে সে অন্যতম পরিচিত পায়। তবে এদের মুখ থেকে শুনে মন্দও লাগছে না। তবুও কাট কাট গলায় বলল, জি ওয়ালাইকুম সালাম।
ভাবি বলার কারণ? আইমান হাসলো, তারপর বলল। কারণটা হয়তো আপনার অজানা নয় ভাবি। আরশি থতমত খেয়ে গেল, তবুও বলল। প্লিজ আমায় এইসব নামে ডাকবেন না। আমি আপনাদের থেকে সিনিয়র, আপু ডাকবেন, এতেই হবে। সরি ভাবি, মানতে পারলাম না। কে বলেছে আপনাদের এসব বলে ডাকতে আমায়? মুগ্ধ বলেছে ভাবি বলে ডাকতেই। আরশির বুকটা ধক করে উঠল। পেছন থেকে ফারিহা বলল। সে বললে কি ভাবি ডাকতে হবে নাকি? আইমান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ফারিহা কিছু বলতে যাবে, তার আগেই আরশি হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। আইমান আবারও বলল। কিছু লাগবে ভাবি? না, আমার আবার কি লাগবে? বলেই সে আর চোখে আশেপাশে তাকায়। আইমান বিষয়টা খেয়াল করে বলল। আপনি যাকে খুঁজছেন সে নেই। মানে? হ্যাঁ, আপনি মুগ্ধকেই খুঁজছেন তো? আরশি অন্য পাশে ফিরে বলল। মোটেও না। আমি কেন এই বেয়াদবটাকে খুঁজবো? আপনার চাহনি দেখেই বোঝা যাচ্ছে ভাবি। পেছন থেকে বলা তিতাসের এমন কথাই আরশির কেমন যেন লাগলো। আসলেই সে মুগ্ধকে খুঁজছে। কেন? মুগ্ধ তাকে আর বিরক্ত করছে না, এতেই তো তার খুশি হওয়ার কথা। তিতাস আবার বলল। ভাবি, মুগ্ধ এখানে নেই, আজ আসেনি, আর তার সাথে আমাদের কথাও হয়নি। ফোনও বন্ধ রয়েছে, আমি জানি না ছেলেটা কোথায়। আরশি তিতাসের দিকে তাকায়, তারপর আবারও মাথাটা নিচু করে ফেলে। তিতাস মুচকি হেসে বলে। আপনি সুখে থাকুন, এটাই হয়তো চায়। আইমান আরশির সামনে আরেকটু এগিয়ে গিয়ে বলল। ভাবি, এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন যে আমাদের তাকেই চাওয়া উচিত যে আমাদের ভালোবাসে, তাকে নয় যাকে শুধু আমরা ভালোবাসি। আরশি মুখ তুলে আইমানের দিকে জিজ্ঞাসাসূচক চাহনি দেয়। আইমান হেসে বলে। এমন ভালোবাসা আমরা চেয়েও পাই না, আর আপনি চেয়েও ফেলে দিচ্ছেন, আফসোস। আরশি কি বলবে বুঝতে না পেরে আর কিছু না শুনে সেখান থেকে চলে এলো। পেছন পেছন ফারিহা আর তারিনও দৌড়ে গেল। আরশি বটগাছটার সামনে এসে বসে পড়ল। ফারিহা আর তারিনও এসে কাঁধে হাত রাখলো। আরশি এবার কেঁদে দিল, তারপর বলল। আমি কি করব বল তোরা? মুগ্ধ আমায় ভালোবাসে এটা না হয় আমি মানছি, ছেলেটা ভালোবাসে আমায়, কিন্তু সমাজ কি এটা মানবে? লোকে কি ভালো চোখে দেখবে? আমার বাবার সম্মানটা কোথায় থাকবে বলতো? লোকে বলবে ছেলের কপাল খারাপ, তাই বুড়ি কপালে জুটেছে। বল তোরা, বলবে না? তারিন আরশির সামনে বসে পড়ল। আরশিকে এক হাতে জড়িয়ে ধরে বলল। লোকে কি বলবে সেটা জানি না, তবে কেন যেন আমার মন বলছে তুই মুগ্ধকে ভালোবাসিস। আরশি কান্না থামিয়ে তারিনের দিকে তাকায়। ফারিহাও হালকা হেসে বলল। হ্যাঁ আরশি, তুই মুগ্ধকে ভালোবাসিস, নয়তো ওর জন্য তোর এত কষ্ট হতো না। তুই ওকে মিস করছিস? আরশি মাথা নিচু করে ভাবতে লাগে। তারিন আরশির থুতনি ধরে বলে। এমন ছেলে আর পাবি বলে মনে হয় না। তোর বিষয়টা জানি না, তবে আমি পেলে খবই হ্যাঁ বলে দিতাম। ফারিহা মাথা নাড়িয়ে বলে। আমিও। একে তো ভার্সিটির নিউ ক্রাশ, আমরা বের হয়ে গেলে ওই ভার্সিটির মেয়েদের উপরে রাজত্ব করবে বলে মনে হচ্ছে। আরশি বার কয়েক চোখের পলক ফেলে বলল। কি যে করব আমি? মায়াকে আরশি পড়াতে এসেছে অনেকক্ষণ হলো। মায়া নিজের মতো অঙ্ক করছে। আরশি যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সংযত করতে, কিন্তু তার অবাধ্য চোখ বারংবার খুঁজে চলেছে মুগ্ধকে। না পেয়ে চোখে অশ্রু টলটল করছে। আরশি বারবার চেষ্টা করছে সেই পানি লুকাতে, বারবার চোখের পলক ফেলছে যেন পানি না পড়ে। কিছুক্ষণ পর মায়া বলল। আপু, এটা পারছি না। আরশি ভড়কে গেল। চোখ থেকে পানিটা পড়তেই আরশি তাড়াতাড়ি করে তা মুছে নিয়ে বলল। দেখি কোনটা? মায়ার চোখ এড়াই না, সে অবাক হয়ে বলল। আপু, তোমার চোখে পানি কেন? আরে কিছু না, এমনি। তুমি বলো কোনটায় সমস্যা? মায়া কিছু বলতে গিয়েও বলে না। অঙ্কটা দেখিয়ে দেয় আরশিকে। আরশিও মায়াকে পড়ানো শুরু করে, কিন্তু এখনো তার মনটা কেমন কু ডাকছে। হঠাৎ দরজা খুলে শর্মিলা প্রবেশ করলেন। হাতে খাবারের ট্রে, তিনি তা আরশির সামনে দিয়ে বললেন। নাও কিছু জল খাবার। না না, তার কি দরকার ছিল আন্টি? সারাদিন ভার্সিটি করেছো, নাও খাও।
মায়া অঙ্ক করছে আর আরশি সেদিকে তাকিয়ে আছে। শর্মিলা বললেন, তোমার বাবার শরীর কেমন আছে আরিশ? জি আন্টি, ভালো। শর্মিলা চুপ করে রইলেন। তিনি কিছু একটা বলতে চেয়েও বলতে পারছেন না, কোনো রকমই এনিয়ে বিনিয়ে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আরিশ। জি আন্টি। আসলে গতকাল থেকে মুগ্ধ বাসায় নেই। ছেলেটা সারাদিন হয় না খাওয়া। বন্ধুদের কল করে জানলাম ভার্সিটিও যায়নি, বাইক নিয়ে বের হয়েছিল। ও তো আবার বাইক অ্যাক্সিডেন্ট বেশি করে, রেস টেস করে। মা, তুমি কি জানো ও কোথায়? আরশি কেমন অস্বস্তিতে পড়ে গেল। তার মানে শর্মিলাও ছেলের এসব বিষয়ে জানেন। বিষয়টা আরশির জন্য অনেক লজ্জার। আরশি জোরপূর্বক হেসে বলল, না আন্টি, আমি তো দেখিনি। তুমি আবার জিজ্ঞাসা করায় কিছু মনে মনে করিও না। আসলে ও কারো কাছে যাক আর না যাক, তোমার কাছে তো যায়, তাই আর কি। আরশি মাথাটা নিচু করে ফেলল। তার জন্যেই তো মুগ্ধ বাসায় আসছে না। আরশির মনে পড়ে গেল গতকালকে বলা কথাটা। আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি চলে গেলে যদি আপনি না কাঁদেন তাহলে আমি চলে যাচ্ছি। ভেবেই আরশির হার্ট ক্রমাগত লাফাতে লাগলো। ধীরে ধীরে সে বুঝতে পারছে যে সে মুগ্ধের মায়ায় পড়ে গেছে। মুগ্ধদের বাসায় পা রাখতেই বাড়িটা কেমন থমথমে অনুভব করলো আরশি। বাড়িতে ঢুকতেও দেখতে পেল সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ, যেটা দেখে খাটিয়ার উপর রাখা। আরশি ভ্রু কুঁচকে এগিয়ে যায়। সামনেই শর্মিলাকে কান্নারত অবস্থায় দেখতে পায়। সাথে মায়া মুগ্ধের বাবা জুয়েল সাহেবকেও দেখতে পেল। শর্মিলাকে কাঁদতে দেখে আরশি বলল, আন্টি কাঁদছেন কেন আপনি? আর এটা কার লাশ? শর্মিলা মুখে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, আমার সব শেষ আরিশ, আমার কলিজার দন শেষ। আরশি অবাক হয়ে বলে, কি বলছেন এসব আন্টি? আমি তো বুঝতেই পারছি না। শর্মিলা কাঁদতে কাঁদতে বলে, মুগ্ধ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। মুগ্ধকে যথাসময়ে হসপিটাল নিয়ে যেতে পারিনি আরিশ। আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারিনি। ভালোবাসে। বলতে বলতে তিনি বসে পড়লেন, কাঁদতে লাগলেন হু হু করে। আরশির পায়ের নিচের মাটি সরে গেল যেন। সে যেন পাথর হয়ে গেল। এক পা করে সামনে এগিয়ে গেল। সাদা কাপড়টা ওঠাতেই মুগ্ধের মুখটা ভেসে উঠল। আরশি মুগ্ধের মাথাটা নিজের সাথে চেপে ধরে কাঁদতে শুরু করলো। চারিদিক থেকে ভেসে আসলো মুগ্ধের সেই কথাটা। যতদিন বুঝবেন ততদিনে হারিয়ে যাব আরশি। আরশি চিৎকার করে বলতে লাগলো, আপনি ফিরে আসুন মুগ্ধ। দেখুন আপনার আরশি আপনার কাছেই। আপনাকে আর দূরে রাখবো না মুগ্ধ। এই মুগ্ধ, চোখ খুলুন না প্লিজ। দেখুন আমি আপনার কাছেই রয়েছি, আর কখনো আপনাকে কষ্ট দিব না মুগ্ধ। আপনি না বলেছিলেন আমাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না? তাহলে কেন চলে গেলেন মুগ্ধ? কেন? আরশি অনবরত মুগ্ধের কপালে ঠোঁট ছুঁয়ে বলছে, মুগ্ধ প্লিজ দেখুন, আপনি কিন্তু আরেকটা চর খাবেন। এই মুগ্ধ, আমাকে আর আপু বলে ডাকতে হবে না। আপনি নাম ধরে ডাকলেও কিচ্ছু বলবো না, সারাদিন বিরক্ত করলেও কিচ্ছু বলবো না। এখন আমাকে কে বিরক্ত করবে সারাদিন? কার উপর রাগ দেখাবো আমি? কার অভিমান মাখা চোখ দুটো দেখবো? মুগ্ধ বলুন না মুগ্ধ। এই মুগ্ধ উঠুন প্লিজ। আপনি না বলেছিলেন আপনার আমার কান্না সহ্য হয় না? তাহলে আজ কেন শুনতে পারছেন না আপনি আমার কান্না? কেন দেখতে পারছেন না আমার এই কান্নারত চোখ মুখ? উঠুন প্লিজ। বলতে বলতে আরশি ক্রমাগত মুগ্ধের বুকে মাথা রাখছে, কিন্তু মুগ্ধের কোনো প্রকার রেসপন্স নেই। সে তো চলে গেছে, হারিয়ে গেছে। যেমনটা আরশি চেয়েছিল, মুক্তি দিয়েছে সে আরশিকে। মুগ্ধের প্রাণহীন দেহটাকে এখনো নিজের সাথে চেপে ধরে আছে আরশি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, মুগ্ধ প্লিজ চোখটা খুলুন না। আমি আপনার সব কথা মেনে নেব, সত্যি বলছি। আরশির কানের কাছে বাজতে লাগলো মুগ্ধের সেই কথাটা। আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজেও আমায় পাবেন না। না, আপনি যেতে পারেন না আমাকে ছেড়ে। আমি যেতে দিব না আপনাকে। তাকান আপনি, আপনাকে আমার জন্য হলেও বাঁচতেই হবে মুগ্ধ। চিৎকার করে বলতে বলতে কাঁদছে আরশি। মুগ্ধের কথাগুলো বারংবার তার কানে এসে বাড়ি খাচ্ছে। আমার যে আপনাকেই চাই, আমার যে হৃদয়ে শুধু আপনি। আমারও হৃদয়ে শুধু আপনি মুগ্ধ, শুধুমাত্র আপনি। আপনাকে আমি আমার থেকে আর দূরে রাখবো না মুগ্ধ। একবার আমাকে দেখুন,
বলুন যে আপনাকে ভালোবাসতে আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই মুগ্ধ। দুনিয়া উল্টে গেলেও আমি আপনাকে ভালোবাসবো। হ্যাঁ, ভালোবাসি আপনাকে আমি মুগ্ধ। নিজের থেকেও বেশি ভালোবাসি। ভালোবেসে ফেলেছি আপনাকে, নিজের থেকে দূরে করতে পারবো না। প্লিজ তাকান। মুগ্ধকে কয়েকজন লোক মিলে তুলছে। আরশি কাঁদতে কাঁদতে বলছে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনার আমার মুগ্ধকে? ওকে আমার কাছে দিয়ে যান। একজন লোক বলল, দাফন করতে হইব আম্মা, তুমি থাকো। না না না, আমার মুগ্ধের তো কিছু হয়নি। দাফন কেন করবেন আপনারা? কী সব বলছেন? ও তো ঘুমাচ্ছে, এখনই চোখ খুলবে। উঠুন মুগ্ধ। আরশিকে আর বলতে না দিয়ে তারা মুগ্ধকে নিয়ে চলে যাচ্ছে। আরশি সেদিকে তাকিয়ে হু হু করে কাঁদছে। তার চোখের সামনে ভেসে উঠছে মুগ্ধের হাসি মাখা চেহারাটা, মুগ্ধের সেই চঞ্চল চোখগুলো, সেই ঠোঁট কামড়ে হাসিটা, বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া মুখটা। পরক্ষণেই নিচের হাতের মধ্যে চোখ পড়ল তার। এই হাতেই সে মুগ্ধকে চড় মেরেছিল। জেদে আরশি নিজের হাতটাকে দরজার চিপায় বাড়ি দিল। তারপর চিৎকার করে বলল, মুগ্ধ। বলেই লাফ দিয়ে আরশি ঘুম থেকে উঠে পড়ল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, মুগ্ধ কই? মুগ্ধ, মুগ্ধ আপনি কই? পাশ থেকে দিবা উঠে বসে বোনের হাত ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে আপু? তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছিস? আরশি দিবার দিকে তাকায়। আরশির কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, ফ্যানের নিচেও সে ঘামছে। দিবা বোনকে উদ্দেশ্য করে বলল, পানি দিব আপু? তুই কি খারাপ স্বপ্ন দেখেছিস? বলতে বলতে দিবা আরশিকে পানি দেয়। আরশি পানিটা ঢক ঢক করে খেয়ে নিজেকে শান্ত করলো। তারপর ঘাম মুছে বলল, ওটা স্বপ্ন ছিল। হ্যাঁ আপু, কি দেখলি রে? না কিছু না, তুই শুয়ে পড়। আর তুই? তুই শুয়ে পড়, সকালে স্কুল আছে। শুয়ে পড়, আমি একটু পর ঘুমাবো। দিবা বোনের কথায় সাই দিয়ে শুয়ে পড়ল। আরশি উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হাত রেখে বুঝতে পারলো হাড়টা এখনো জোরে জোরে চলছে। ভয় এখনো কাটেনি। চারিদিকে নিস্তব্ধতা। বাহির থেকে কুকুর শিয়ালের ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। আরশির মাথায় এখনো স্বপ্নটা ঘুরছে। সে ঢোক গিলে বলল, ভাগ্যিস ওটা স্বপ্ন ছিল। তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া হে আল্লাহ। ভেবেই সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগে, কই যেতে পারে ছেলেটা? কোনো আক্কেল নেই। ওকে নিয়ে যে সবার চিন্তা হতে পারে। ভাবতে ভাবতে আরশি বারান্দার জানালা দিয়ে সামনের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায় তার। ল্যাম্পপোস্টের নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমেই মাথায় এলো মুগ্ধের কথা। আরশি আর কিছু ভাবার আগেই অবয়বটা একটু এগিয়ে এলো। ল্যাম্পপোস্টের আলোয় মুখটা স্পষ্টভাবে ফুটে উঠল। আরশির মুখে হাসি ফুটে উঠল। অস্ফুট স্বরে বলল, মুগ্ধ। মুগ্ধ আরশির দিকে তাকিয়ে হাসছে। আরশি প্রথমে নিজের মনের ভুল ভেবে চুপ হয়ে গেল, কিন্তু মুগ্ধ হাত নাড়াতেই আরশির মুখে আবারও হাসির রেখা দেখা গেল। আরশি তাড়াতাড়ি করে বিছানার পাশ থেকে ওড়না নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সে পারছে না উড়ে মুগ্ধের কাছে চলে যায়। আস্তে আস্তে দরজা খুলে বাহিরে আসতেই মুগ্ধের বাইকটা দেখতে পেল। আরশি হাসলো। এগিয়ে যেতেই মুগ্ধ এক পা করে এগিয়ে এলো। আরশি কান্নারত গলায় বলল, মুগ্ধ। মুগ্ধ হেসে হাতটা দুপাশে মেলে দিল। আরশিকে আর পাইকে দৌড়ে মুগ্ধের বুকে আছড়ে পড়ল, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মুগ্ধ তো মহা খুশি, চোখের মধ্যে পানি চিকচিক করছে, কিন্তু মুখে হাসি। সে আরশিকে আর একটু চেপে ধরে বলল, কাঁদছেন কেন আরশি? মুগ্ধের বুকে কয়েকটা কিল বসিয়ে বলল, আপনি অনেক খারাপ মুগ্ধ, ভীষণ ভীষণ খারাপ আপনি। মুগ্ধ আরশির হাত চেপে ধরে বলল, কেন? আমি কি করেছি? কি করেছেন তাই না? সারাদিন কই ছিলেন আপনি? চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল। মানে কোনো খেয়াল থাকে না তাই না? দুনিয়া উচ্ছন্নে যাক, আন্টি, আমি, মায়া, আঙ্কেল সবাই কত টেনশনে ছিলাম জানেন আপনি? তাছাড়া একটু আগে স্বপ্নে। বলেই আটকে গেল আরশি। ঘন ঘন নাক টানলো। মুগ্ধ আরশির গালে হাত দিয়ে বলল, স্বপ্নে কি কি দেখলেন? আমি মরে গেছি? আরশি এবার ফুপিয়ে উঠল। তারপর মুগ্ধের বুকে আরো কয়েকটা বসিয়ে দিয়ে বলল, বাজে কথা একদম বলবেন না। মরার কথা আরেকবার মুখে আনলে একদম মুখে স্টেপলার মেরে দিব।
মুগ্ধ হেসে ফেলল। তারপর আরশিকে আরেকটু উঁচু করে জড়িয়ে ধরে বলল, আপনি না বললেন চলে যেতে, আপনার থেকে বেটার কাউকে খুঁজে নিতে? বলেছি বলে চলে যেতে হবে? আমি তো আপনার সব কথা মানি, গুড বয় তো, তাই। আরশি মুগ্ধের মাথায় চাটি মেরে বলল, তাই না? একদম। আমি ভেবেছিলাম আপনি আমাকে ছেড়ে থাকলে আর কাঁদবেন না। দেখুন না, আপনার কান্না দেখলে তো আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় বুকের উপর কেউ ভারী পাথর রেখে দিয়েছে। আরশি অসহায় চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ মুখে মুচকি হেসে বলে, ভালোবাসি আরশি। আরশি মাথা নিচু করে নিস্তব্ধে কাঁদছে। মুগ্ধ আরশির মুখটা দুহাতে উঁচু করে বলল, এখন কেন কাঁদছেন? এখন তো আমি চলে এসেছি। আরশি নিজেকে সামলে নিয়ে বলল, সারাদিন কিছু খেয়েছেন? মুগ্ধ মাথা চুলকে না করলো। আরশি ফোঁস করে শ্বাস ফেলে বলল, বাইকটায় বসুন, আমি আসছি। মুগ্ধ বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়। বেশ কিছুক্ষণ পর আরশি একটা প্লেট হাতে বাহিরে এলো। মুগ্ধ তা দেখে বলল, এটা কি? আপনার জন্য খাবার। সারাদিন না খেয়ে আছেন, খেয়ে দিয়ে ঘরে গিয়ে ঘুমাবেন। আমি খাবো না। খেতে হবে। তাহলে খাইয়ে দিতে হবে। আরশি কিছুক্ষণ মুগ্ধের মুখপানে তাকিয়ে রইল। তারপর ভাত মেখে খাইয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, সারাদিন কই ছিলেন? কেন মিস করেছিলেন? আরশি রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। মুগ্ধ দাঁত কেলিয়ে বলল, বন্ধুর বাসায় ছিলাম। আন্টিকে বলে যাননি কেন? যেন আপনি আমার শূন্যতা অনুভব করেন। আরশি চুপ করে রইল। মুগ্ধকে খাইয়ে দিয়ে পানিটা হাতে নিয়ে বলল, নিন পানি খান। মুগ্ধ পানি খেয়ে গ্লাসটা আরশির হাতে দিল। তারপর আরশির ওড়না টেনে মুখ মুছে বলল, মজা ছিল। আরশি হেসে বলল, এবার বাসায় গিয়ে ঘুমাবেন। না, আমি থাকবো। আরশি ভ্রু উঁচু করে বলল, থাকবেন মানে? আপনার সাথে থাকবো, চলুন বাইকে করে শহর ঘুরি। আরশির মনটা কেন যেন চাইলো মুগ্ধের আবদারটা রাখতে। তবুও অন্য কিছু ভেবে সে বলল, আজ না, গিয়ে ঘুমাবেন। ওকে? মুগ্ধ মন খারাপ করে বলল, আজ হলে কি হতো? আজ না বললাম তো, বাসায় গিয়ে রেস্ট নিন, আর কালকে ভার্সিটি আছে তো। আরশি বাই বলে যেতে নিল, কিন্তু পেছন থেকে মুগ্ধ বলে উঠল, আপনাকে একটু জড়িয়ে ধরে আসছি। আরশির পা থেমে গেল। শরীরে আলাদা রকম এক শিহরণ জাগলো। পেছনে ঘুরে বলল, মুগ্ধ এসে আরশিকে আলতো করে জড়িয়ে ধরলো। আরশি স্তব্ধ হয়ে রইল। মুগ্ধ আরশিকে আরেকটু আগলে নিতেই আরশির হাত মুগ্ধের পিঠ স্পর্শ করলো। আরশি চোখ বুজে ফেললো। ভার্সিটিতে আসা মাত্রই আরশি মুগ্ধকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো গতকাল দেরি করে ঘুমিয়েছে বলে আসতে পারেনি। ভেবে যেই না কেটে ঢুকবে এমন সময় পেছন থেকে কেউ ডাকলো। আরশি। আরশির মুখের হাসি ফুটলো। পেছনে ফিরে মুগ্ধকে দেখতে পেল। মুগ্ধ তার দিকেই হেসে এগিয়ে আসছে। আরশিও এগুতে নিবে এমন সময় কোত্থেকে একটা ছেলে এসে আরশির হাতটা চেপে ধরে বলল, আপনি আরশি? আরশির ভ্রু কুঁচকে গেল। হাতটা ছাড়িয়ে বলল, জি। হাই, আমি জিসান। তুমি আমায় চিনবা না, আমি কিন্তু চিনি। কিভাবে? জিসান হাসলো, তারপর বলল, ক্যান্টিনে বসে বলি। আরশি একবার জিসানের দিকে তাকিয়ে কি ভেবে মুগ্ধের দিকে তাকায়। মুগ্ধ রাগী চোখে তাকিয়ে আছে জিসানের দিকে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আরশি ঢোক গিলল, মনে মনে ভাবলো, জিসান, ইউ আর গন নাও। অনেকক্ষণ যাবৎ ক্যান্টিনে বসে আছে আরশি। সামনেই বসে আছে সেই অপরিচিত ছেলেটা, মানে জিসান। আরশি ছেলেটার চাহনি দেখে বারবার জোরপূর্বক হাসি দিচ্ছে, আর ছেলেটা আরশিকে ড্যাব ড্যাব করে দেখছে। আরশি আর চুপ করে থাকতে না পেরে মুখ খুলল। আপনি কিছু বলছেন না যে? জিসানের হোশ এলো মনে হয়। নিচের দিকে তাকিয়ে সানগ্লাসটা খুলে নিল। দাঁত বের করে হেসে বলল, কি বলবো? কি বলবেন মানে? আমাকে এখানে আনলেন কেন? আমাকে আপনার বাবা পাঠিয়েছেন। আরশি এমন কথা শুনে বেশ অবাক হলো। বিস্মিত ভাবে তাকিয়ে বলল, বাবা পাঠিয়েছেন? জি। কিন্তু কেন? আপনি কি এখানেই পড়েন? না,
আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি। বুক ফুলিয়ে গর্বের সহিত বলল জিশান। আর সে নিজের নখগুলো একবার পরখ করে বলল, ও তো আমার কাছে বাবা কেন পাঠালো? আসলে আপনার বাবা আমাদের কোম্পানিতে জব করেন, আমি ওনার বসের ছেলে। ও আরশির বলা শুধু ও শব্দটা মনে হয় জিশানের তেমন পছন্দ হলো না, তবুও হেসে বলল। আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না? আরশি বোকা বোকা গলায় বলল, কি প্রশ্ন করব? এই যে আমি কেন এসেছি। ও মা, আপনি নিজেই জানেন না আপনি কেন এসেছেন? জিশানের চেহারাটা দেখার মতো হয়েছে। আর সে কি ইচ্ছে করে এমন করছে নাকি আসলেই বোকা? সে বুঝতেই পারছে না এবার, যে হালকা কেশে বলল, আসলে আমি আপনার বাবার ফোনে আপনার ফটো দেখেছি, আর আমার আপনাকে ভালো লেগেছে। লাজুক লাজুক গলায় বলল জিশান। আর সে অবাক হয়ে বলল, এটা বলতে আপনি ভার্সিটিতে চলে এসেছেন? জি। আর সে ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, অনেক সময় লস করে দিলেন যে, আমি ক্লাসে যাই, গুড বাই। আরশিকে উঠতে দেখে জিশান অবাকের শীর্ষে, ভ্রু কুঁচকে নরম গলায় বলল, তাহলে আমি কি করব? ও আল্লাহ, আপনি কি করবেন তা আমি কিভাবে বলবো? বলতে বলতেই আরশির সামনে আসতে থাকা ফারিহা আর তারিনের দিকে এগুচ্ছে। জিশানও পিছন পিছন আস্তে আস্তে বলছে, তাহলে ভার্সিটি শেষে রেস্টুরেন্টে যাই। আমার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার বাবা বলেছে তোমার সাথে রেস্টুরেন্টে বসে কথা বলতে। আরশি দাঁড়িয়ে গেল, একটা ভ্রু উঁচিয়ে বলল, সত্যি কি বাবা বলেছে নাকি আপনি এতক্ষণ শুধু শুধু মজা করছেন আমার সাথে? জিশান সানগ্লাসটি চোখের দিকে দিতে বলল, আরে না, আচ্ছা আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি যান। ভার্সিটি শেষে আমি অবশ্যই আসব। আরশি বিড়বিড় করে বলল, না আসলেই খুশি হব, আর আপনারও মঙ্গল হবে। জি, কিছু বলবা? না না। আচ্ছা যাও। আরশি আর কথা না বলে তাড়াহুড়ো করে হাঁটতে লাগলো। আর জিশান আরশির যাওয়ার পথে তাকিয়ে ভাবলো, মেয়েটার বিহেভিয়ার আশ্চর্যজনক হলেও মেয়েটার চেহারাটা বেশ মায়াবী, মুখটা মায়া মায়া ভাব আছে, বিশেষ করে চোখগুলো বেশি সুন্দর। বাবাকে বলে একে আমার জীবন সঙ্গিনী বানাবো। ভেবেই জিশান হাসলো। এদিকে জিশান ফারিহা আর তারিনের দিকে এগিয়ে গেল। ফারিহা দূরে দাঁড়িয়ে থাকা জিশানকে দেখিয়ে আরশিকে উদ্দেশ্য করে বলল, কে রে ওটা? আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলিস না, বাবা নাকি একে পাঠিয়েছে। তারিন বেশ অবাক হয়ে বলল, কি আঙ্কেল পাঠিয়েছেন? কেন রে, কে ওই ছেলেটা? তোর কাজিন? আরশি ক্লাসের দিকে যেতে যেতে বলল, না রে, বাবার বসের ছেলে, আমাকে দেখে নাকি পছন্দ করেছে। ফারিহা বোতল খুলে পানি খাচ্ছিল। এই কথা শুনে কাশি উঠে গেল। আরশি দাঁড়িয়ে গেল, ফারিহার পিঠে চাপড় দিতে দিতে বলল, কাশি উঠলো কেমনে? হাঁটতে হাঁটতে কেউ পানি খায়? ফারিহা কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলল, না না, কিছু না, চল। তারিন সন্দেহজনক চাহনি দিয়ে বলল, আমার তো মনে হয় তুই ওই ছেলেটার পছন্দ করাটা শুনে বিষম খেলি। ফারিহা জোরপূর্বক হেসে বলল, আরে না না, এমনি কাশি উঠে গেল। আরশিও আর কথা না বাড়িয়ে তারিনের সাথে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। আর ফারিহা পিছনে পিছনে আস্তে আস্তে ভাবছে, এই খবর যদি মুগ্ধ পায় তাহলে তো ওই বলা শেষ। আমি কি চুপি চুপি আগে বলে আসি। ভাবতে ভাবতে ফারিহা সেখান থেকে সাইড কেটে পড়লো। আরশি তারিনকে বলছে, বুঝলাম না ভাই, এত মেয়ে থাকতে ছেলেটা আমাকেই কেন? আরে পছন্দ তো হতেই পারে, এত কিউট একটা মেয়ে। সমস্যা তো অন্য জায়গায়, মুগ্ধ জানলে তো। আরশিকে চুপ করে থাকতে দেখে তারিন আরশিকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? না না, কিছু না। ওই ছেলেটা কে ছিল আরশি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল মুগ্ধ। ব্রো চোরা তার কুচকে আছে। আরশি ঢোক গিলে বলল, কোন ছেলেটা মুগ্ধ? মুগ্ধ আর চোখে একবার তাকিয়ে বলল, যার সাথে আপনি সকালে কথা বলছিলেন। কই, কেউ না তো। বলতে বলতে আরশি মুখের ঘাম মুছতে লাগলো। সে কিছুতেই মুগ্ধকে জানতে দিবে না, কারণ ইতিমধ্যেই সে গোপন সূত্রে জানতে পেরেছে যে তার পিছনে লেগে থাকা ছেলেগুলোকে এতদিন যে পিটিয়েছিল সে মুগ্ধই। তাই এখন সে চাইছে না জিশানকে মার খাওয়াতে।
এতে তার বাবার চাকরির সমস্যাও হতে পারে। তাহলে সকালে আমার সাথে কথা বললেন না কেন? আমি আপনাকে কত খুঁজেছি। নিচের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করছিল আরশি। মুগ্ধের কথা শুনে মুগ্ধের দিকে তাকিয়ে থাকলো। মুগ্ধ আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, সেই দৃষ্টিতে রয়েছে একরাশ অভিমান। আরশি হাসলো, মুগ্ধের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ক্লাস ছিল তো তাই। মোটেও না, আপনি ওই ছেলেটার সাথে ক্যান্টিনে বসেছিলেন জানি আমি। আরশি এবার উপায়ন্তর না পেয়ে রাগী গলায় বলল, আরে কোন ছেলের সাথে মুগ্ধ? বেশি হচ্ছে কিন্তু। যান বাসায় গিয়ে রেস্ট নিন, এখনো কিন্তু অসুস্থতা কমেনি। মুগ্ধ আরশির দিকে রাগী চোখে তাকায়, তারপর সেই পার্কের বেঞ্চটায় বসে পড়ে। আরশি দীর্ঘশ্বাস ফেলল। মুগ্ধের পাশে বসতেই মুগ্ধ অন্যদিকে তাকালো। আরশি নরম গলায় বলল, এমন কেন করছেন? বললাম তো কেউ না ছেলেটা। থাক আর বলতে হবে না। মুগ্ধের কথায় স্পষ্ট অভিমানের ছোঁয়া পেল আরশি। আরশি নিজের ঘাটটা একটু এগিয়ে মুগ্ধের চেহারার দিকে তাকিয়ে বলল, এদিকে ফিরুন। না সরুন, আমি চলে যাব। কই যাবেন? বাইক নিয়ে যাব। আরশির নিজের স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। এখনো সে সেই ভয়ানক স্বপ্নটা ভুলতে পারেনি। তাই সে মুগ্ধের হাত ধরে বলল, আমি না করেছি। আপনি আমার কথা শোনেন। উফ, আচ্ছা বসুন বলছি। তবে আমায় একটা প্রমিস করতে হবে যে আপনি এটা শোনার পর কোনো রিয়্যাক্ট করতে পারবেন না। মুগ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কথাটা শোনার পর আমি প্রমিস করব। তাহলে আমিও বলবো না। মুগ্ধ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আচ্ছা আচ্ছা, সরি বলুন। প্রমিস করছি কোনো রিয়্যাক্ট করব না। আরশি এবার ভয়ে ভয়ে মুগ্ধকে সবটা বলল, যে ছেলেটা আরশিকে পছন্দ করে। মুগ্ধের চোয়াল শক্ত হয়ে গেল। আরশি তা দেখে বলল, এই যে রেগে যাচ্ছেন, প্রমিস কিন্তু ভাঙা যায় না। মুগ্ধ নিজেকে শান্ত করলো, তারপর হেসে বলল, আরে না, আমি রাগ করিনি। সুন্দরী বউ থাকলে মানুষ তো নজর দিবেই। মুগ্ধের মুখে বউ শব্দটা শুনে একটা অজানা শিহরণ বয়ে গেল আরশির মন বেয়ে। বুকটা কেমন ধক করে উঠল, আলাদা রকম একটা অনুভূতি হলো। মুগ্ধ আরশির দিকে তাকিয়ে হেসে বলল, কোথায় লুকানো যায় আপনাকে বলুন তো? আরশি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকায়। মুগ্ধ অসহায় চোখে তাকিয়ে বলল, চলুন বিয়ে করে ফেলি, তারপর সোজা হানিমুনে চলে যাব। ওখানে তো আর কেউ দেখবে না। আরশি হেসেই বলল। মুগ্ধের চুলটা আবারও এলোমেলো করে দিয়ে বলল, পড়াশোনাটা করেন। মুগ্ধ আরশির কাঁধে হাত এলিয়ে দিল। ব্যস্ত পার্কটা আস্তে আস্তে খালি হচ্ছে। গোধূলির আলো আধারের খেলা মন ভরে দেখছে আরশি আর মুগ্ধ। দুজনেই নিশ্চুপ। আরশির কাঁধে মাথা রেখে মুগ্ধ বলল, আমাদের বিয়ের পর আমাকে এভাবে কাঁধে মাথা রাখতে দিবে আরশি? আরশি চুপ করে শুনেছে। মুগ্ধ আবার বলল, আমাকে খাইয়ে দিবেন তো গতকাল রাতের মতো? গতকাল রাতে অনেক মজা করে খেয়েছি। মায়াকে পড়িয়ে বাসায় আসতে আসতেই রাত 8টা বেজে গেল। মুগ্ধ এসে আরশিকে বিল্ডিং এর সামনে বাইক থেকে নামিয়ে দিতে দিতে বলল, সাবধানে থাকবেন, কালকে দেখা হবে। নিজেও বাসায় গিয়ে পড়তে বসবেন। আমার বাসার সামনে যেন ঘুরঘুর করতে না দেখি। করবই, মধু যেখানে ভ্রমরাজা তো সেখানেই থাকবে। আরশি না হেসে পারে না। মুগ্ধের হাতে চিমটি কেটে বলল, ভালোই ভালোই বাসায় যান। রাতে সমস্যা হলে কল দিয়েন। আরশি মুগ্ধকে বিদায় দিয়ে বাসায় ঢুকলো। বাসায় ঢুকতেই নিজের বাবাকে সোফায় বসে থাকতে দেখলো আরশি। অবাক হয়ে বলল, বাবা তুমি এখানে? এতক্ষণে তো খেতে বসে যাওয়ার কথা। জুনায়েদ আহমেদের মুখে স্পষ্ট কঠোরত্ব ফুটে উঠেছে। তিনি শক্ত গলায় বললেন, জিসান গেছিল? হ্যাঁ বাবা, তুমি নাকি পাঠিয়েছো? হ্যাঁ, ও আমার বসের ছেলে, তোমাকে পছন্দ করেছে। ওর সাথে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? আরশি এতক্ষণ মাথা নিচু করেছিল, এখন মাথাটা উঁচু করে বলল, বাবা আমি তো পড়াতে গিয়েছিলাম মায়াকে। জুনায়েদ আবারও শক্ত গলায় বললেন, এসব পড়াশোনা এখন বাদ দাও, তোমার বিয়ে ঠিক করেছি আমি জিসানের সাথে। আরশির পায়ের তলায় মাটি সরে গেল যেন। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কি করবে এবার? এসব তুমি কি বলছো বাবা, এত তাড়াতাড়ি বিয়ে? আরশির কথাটাকে তেমন গুরুত্ব দিলেন না জুনায়েদ। তিনি বেশ গম্ভীর কণ্ঠে বললেন, ওনারা যেহেতু পছন্দ করেছে
তার উপরে আমি আর কিছু বলতে পারবো না। তাছাড়া মেয়ের সুখটা তো দেখতে হবে। ওখানে তুমি সুখে থাকবে, অভাব হবে না। আরশি নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে পড়ল। বাবা, আমি পড়াশোনা করতে চাই। এতদিনের কষ্টটা কি বিফলে যাবে? ওনারা বিয়ের পর তোমাকে না পড়িয়ে রাখবে না আরশি। ওনারা যথেষ্ট শিক্ষিত, অবশ্যই তোমাকে পড়াশোনার সুযোগ করে দেবে। কিন্তু বাবা। আরশিকে থামিয়ে দিলেন জুনায়েদ। হাত উঠিয়ে বললেন, আর কোনো কিন্তু না। জিসান ফোন করেছিল, আজ যাওনি, কিন্তু আগামীকাল অবশ্যই ওর সাথে দেখা করতে যাবে। দেখো, পছন্দ হবে। ছেলে খারাপ না। আরশি অসহায় গলায় বলল, বাবা, পড়াশোনাটা শেষ করার পর যদি ডিসিশনটা নিতে তবুও মানতাম। আমার আর কিছু বলার নাই। কালকে যাবে, নয়তো ভার্সিটি যাওয়া বন্ধ। বলেই জুনায়েদ সেখান থেকে চলে গেলেন। আরশি দৌড়ে নিচের রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, আমি তো মুগ্ধকে ভালোবেসে ফেলেছি। এখন আমি অন্য একজনকে বিয়ে করব কিভাবে? বাবা তো ডিসিশন ফাইনাল করে দিয়েছে। জিসানকে না করলে সে যদি চাকরি নিয়ে টানাটানি করে। না না, আর কিছু ভাবতে পারছি না। বলেই আরশি ডুকরে কেঁদে উঠল। আপাতত তার কি করা উচিত সে কিছুতেই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ সেভাবেই কেটে যায়। হঠাৎ ফোনটা বেজে ওঠায় আরশি মুখ তুলল। ওড়নায় মুখটা মুছে ফোনটা সামনে আনতেই মুগ্ধের নামটা ভেসে উঠল। আরশি কল ধরে গলাটা ঠিক করে বলল, হ্যালো। মুগ্ধ চুপ করে রইল। আরশি আবারও বলল, হ্যালো মুগ্ধ। মুগ্ধ এবার ঠান্ডা গলায় বলল। কাঁদছিলেন কেন আরশি? আরশি অবাক হলো। সে কাঁদছিল এটা মুগ্ধ কিভাবে জানলো? তবুও সে হাসার চেষ্টা করে বলল, কাঁদবো কেন? কাঁদছি না তো। মুগ্ধ এবারও চুপ করে রইল। আরশি শুধু মুগ্ধের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে, কিন্তু মুগ্ধ কিছু না বলাই এবার আরশি আবার বলল, কি হলো? না কিছু না, ভাবছি। কি ভাবছেন? ভাবছি আরশি আমাকে কত মিথ্যা কথা বলে, অথচ আমি আরশিকে কখনো মিথ্যা বলি না। আরশি দীর্ঘশ্বাস ফেলল। ধরা পড়ে গেছে। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কাঁদছি না তো। কাঁদছেন? আপনার গলা ভাঙা আর বারবার নাক টানছেন। বেশিক্ষণ সামার নামায় ঠান্ডা লেগে গেল, আর কিছু না তো। তাই না? মুগ্ধ আবার চুপ মেরে গেল। কথা ঘোরাতে আরশি বলল, খেয়েছেন? না খেয়ে থাকবেন না কিন্তু। খেয়েছি। ঘুমাবেন কখন? বলতে বলতে আরশি ঘুমন্ত দিবার পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিল। মুগ্ধ ঘন ঘন শ্বাস ছেড়ে বলল, আপনি এসে ঘুম পাড়িয়ে দিয়ে যান। আরশি দুষ্টু হাসলো। এতক্ষণের মন খারাপটা একটু কমলো মনে হয়। হাসি বজায় রেখেই বলল, দিবাকেও তো ঘুম পাড়িয়ে দিতে হয় না, অন্তত দিবার থেকে তো বড় আপনি। মুগ্ধ বিছানায় থাকা পিলোতে উপর হয়ে শুয়ে পড়ল। তারপর মায়া ভরা গলায় বলল, আপনার প্রতি অনুভূতির সৃষ্টি হওয়ার পর থেকে শান্তির ঘুম উবে গেছে যে, এখন এই শান্তির ঘুম ফেরত আনতে আপনাকেই প্রয়োজন আমার। আরশি মুগ্ধের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল। মুখে ভালো লাগার হাসি ফুটে উঠেছে তার। মুগ্ধ আবার বলল, একটা কথা জিজ্ঞেস করি? কি? হুমায়ুন আহমেদ কি বলে গেছেন জানেন? অনেক কিছুই বলে গেছেন। কোনটির কথা বলছেন? উনি বলেছেন মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। তাহলে আপনি কেন আমার প্রেমে পড়ার বিষয়টা বুঝে উঠতে পারেননি? কেন আমায় বোঝার চেষ্টা করেননি? আপনাকে পাওয়ার জন্য আমার মন যে কতটা আকুল হয়ে আছে আরশি, ভীষণ রকমভাবে আপনার মায়ায় পড়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। এই পাগলকে আপনি ছাড়া কেউ সামলাতে পারবে না আরশি। মুগ্ধের ঘুম ঘুম গলায় এমন কথা শুনে আরশির সর্বাঙ্গে ভালো লাগার হাওয়া বয়ে গেল। অজানা ভয়ে ভালো লাগায় অনুভূতিতে কেঁপে উঠল বুক। কোনো মতে নিজেকে সামলে বলল, সামলে নিব। কবে আরশি? এখনই নিয়ে আসবো। আচ্ছা আপনি নিচে আসুন। এই না না, একদম না, আপনি এখন ঘুমাবেন। মুগ্ধের ঘুম ঘুম গলা শুনে আরশির বেশ ভালো লাগছে। ছেলেটার মধ্যে এত মায়া কেন? আরশি কিছুতেই ওকে ফেরাতে পারেনি। মুগ্ধের এক একটা আবদার যখন আরশির মনে ভালো লাগার ঢেউ বইয়ে দেয়, মুগ্ধ আবারও ধীর গলায় বলল, আপনি যাবেন না প্লিজ, ফোন কাটবেন না, নিঃশ্বাসের শব্দ শুনবো। বলতে বলতে আবার সব চুপচাপ।
আরশি ডাকলো। মুগ্ধ। ওপর বাই থেকে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আসছে। আরশি কিছুক্ষণ চুপ থেকে সেটা শুনলো, তারপর আবার ডাকলো। ঘুমিয়ে গেলেন? এবারও সব চুপ। আর একবার ডাকতেই মুগ্ধ চ শব্দ করে বলল, ঘুমাতে দিন না আরশি, স্বপ্নে তো আপনাকে জড়িয়ে ধরতে দিন। ব্যাস আবারও সব চুপচাপ। আরশি বুঝলো মুগ্ধকে আর জাগানো ঠিক হবে না। সে কলটা কেটে দিল। তারপর টি শার্ট আর ব্লাউজও নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ঝর্ণার নিচে দাঁড়ায় আরশি। মনে পড়ে যায় আজ মায়ার বলা কথাগুলো। মায়া আরশির হাত ধরে বলেছিল, আমার ভাইকে কষ্ট দিও না আপু, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো মাত্র 8-এ পড়ি, আমি হয়তো এইসব বিষয়ে ছোট, কিন্তু নিজের চোখের সামনে ভাইকে কষ্ট পেতে দেখেছি আমি। তুমি দয়া করে আর ওকে কষ্ট দিও না। মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে তোমাকে চেয়েছে ও। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে যে কত রাত কাটিয়েছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তোমার অবহেলা কষ্ট পেয়ে তোমায় কিছু বলে না ঠিক, তবে ঘরে ঠিকই ভাঙচুর পড়ে। আরশি সেগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মায়া বলেছিল, আমার এই পাগল ভাইকে তুমি একমাত্র সামলাতে পারবে। তোমার কথাই শুনবে ও, পারবে তো নতুন ভাবি? শেষের কথাগুলো লজ্জায় ফেলেছিল আরশিকে। তবুও সে মাথা নেড়ে বলেছিল, পারবো। কথাগুলো ভেবে চোখ থেকে পানি বের হয়ে এলো আরশির। আসলেই সে পারবে তো মুগ্ধকে নিজের করে পেতে? এই পাগলটার পাগলি হতে পারবে তো সে? বাবার কথাটা ভেবেই আরশি ভয়ে বুক চেপে ধরল। এদিকে মুগ্ধের কান থেকেও ফোনটা আস্তে আস্তে পড়ে গেল বিছানায়। ওপর হয়ে সেই পিলোতে শুয়েছিল, সেটাকে ঘুমের মাঝে আরেকটু চেপে ধরে পড়ল। ভালোবাসি আরশি। রেস্টুরেন্টে বসে আছে আরশি, সামনেই জিশান। আবারও একই পরিস্থিতি। আরশি বারবার আশেপাশে তাকাচ্ছে। তা দেখে জিশান বলল, তোমার কি অসুস্থ হচ্ছে? না, আপনি কেন ডেকেছেন বলুন? দেখো আরশি, আমি তো আগেই বললাম যে আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। এখন তুমিও তোমার সম্পর্কে কিছু বলো। আরশি বিরক্তি নিয়ে বলল, আমার সম্পর্কে না জেনেই পছন্দ করে ফেলেছেন? ভালোবাসতে কি ডিটেলস জানতে হয়? আরশি ভ্রু উঁচিয়ে তাকালো, মনে মনে ভাবলো, এখনই আবার ভালোবেসে ফেললো? কথাটা মনের মধ্যে রেখে সে মুখে বলল। তাহলে আবার জানতে চান কেন? আরশির এমন জবাবে জিশান থতমত খেয়ে গেল। তবুও সে লাজুক হেসে বলল, কিছু কিছু তো জানতেই হয়, অ্যাটলিস্ট বউ হবা আমার। আরশি চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকায়। তারপর আবারও জিশানের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, হয়নি এখনো। হবে তো, আমার বাবা আমাকে যা চাই তাই দেন, আশা রাখছি এটাও পাবো। ও আচ্ছা। তোমার আব্বু তো আমাকে বেশ পছন্দ করে, তোমার আমাকে কেমন লাগে? আরশি যেন জিশানের কথাটা শুনলই না। তার মাথায় তখন অন্য চিন্তা। সে যে আজ ভার্সিটিতে না গিয়ে মুগ্ধকে না বলেই দেখা করতে চলে এলো, মুগ্ধ জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরশিরই বা কি দোষ? সে তো গতকাল সবটা বলতে চেয়েছিল, কিন্তু মুগ্ধই ঘুমিয়ে গেল। তবে মুগ্ধের সাথে কথা বলে আরশির ভীষণ হালকা লাগছিল। সে নিজের মনকে প্রস্তুত করেছে এটা বলে, মুগ্ধ আমাকে এত ভালোবাসে আর ওকে পেতে আমি জিসানকে রিজেক্ট করতে পারবো না। একটা চেষ্টা তো করাই যায়, কিন্তু এমন ভাবে করতে হবে যেন বাবার সম্মান বা চাকরিতে কিছু না হয়। তাছাড়া মুগ্ধ তো আমার পাশে আছে, এটাই অনেক। আরশির ভাবনায় ছেদ ঘটিয়ে জিশান বলল। আরশি শুনছো? আরশির হুঁশ এলো, থতমত খেয়ে বলল, কি কি হয়েছে? আরশির বিহেভিয়ার জিশানের কেমন অদ্ভুত লাগে। সে এবার অফ মোডে গিয়ে বলে, জিজ্ঞাসা করলাম কিছু। ও আচ্ছা, কি জিজ্ঞেস করলেন? তোমার আমাকে কেমন লাগে সেটা। ও আচ্ছা, কেমন আর লাগবে? কেমন লাগবে মানে? বর হিসাবে, জীবন সঙ্গী হিসাবে। দেখো আরশি, আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে বলতে পারো। আমার কোনো স্বভাব তোমার খারাপ লাগলে বলতে পারো,
আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা পাল্টে ফেলবো। আরশি শুধু মুখে হাসিটা বজায় রেখে শুনছে। বেচারির মাথায় ঢুকলে তো কিছু বলবে। যেখানে জিশানের জন্য তার মনে কোনো ফিলিংসই নেই, সেখানে সে বলবে কিভাবে? জিশান তো নাছোড় বান্দা, সে আজ শুনেই ছাড়বে যে আরশি কেন তাকে পছন্দ করছে না। আরশি পড়েছে দোটা নাই, মুগ্ধ তাকে খুঁজতে খুঁজতে যদি চলে আসে তো? মনের কথা মনেই রয়ে গেল।